মির্জাপুর থেকে রাবেয়া আসছে তার মাসির বাড়ি কলকাতায়। রাবেয়া দেখতে যেন একটা ছোট্ট পরী। গাল দুটো রোদের তাপে আপেলের মতো লাল হয়ে যাচ্ছে। ওসমানের সাথে তার বন্ধু অঙ্কিত গিয়েছিল রাবেয়াকে আনতে। যখনই অঙ্কিতের রাবেয়াকে প্রথম দেখলো, অঙ্কিতের বুকের ভিতরটা কেমন একটা তোলপাড় শুরু হলো। কি অদ্ভুত সুন্দরী মেয়েটি, একটুও যেন চোখের পলক পড়ে না তার। সে অদ্ভুতভাবেই বোরখা পরা মেয়েটির দিকে অপলক নয়নে চেয়ে আছে। প্রথমে বুঝতে পারেনি যে ওই রাবেয়া, কিন্তু যখন সে অদ্ভুত সুন্দরী মিষ্টি গোলাপটা তার দিকে এগিয়ে আসছে, ঘোর ভাঙল তার। আরো অবাক হলো যখন ওসমান রাবেয়াকে বলল, কিরে ভালো আছিস? অঙ্কিতের মুখটা কেমন যেন ছোট হয়ে গেল। হ্যাঁ ভাইয়া, ভালো আছি। আচ্ছা শোন, এ হচ্ছে অঙ্কিত, আমার দোস্ত আছে। আদাব ভাইজান। নমস্কার। রাবেয়া এই প্রথম অঙ্কিতের দিকে চোখ মেলে তাকালো। রাবেয়া যেন অঙ্কিতের চোখের দিকে তাকিয়ে কি একটা মায়ায় পড়ল, যেন এই মায়াতে পড়লে সব শেষ। ওসমান এত সব নজর না করেই বলল, আরে চল, সবাইকে এখানেই দাঁড়িয়ে থাকবি। এই বলে তারা সেদিনের মতো বাড়ি চলে যায়। পরের দিন সকালে অঙ্কিত ওসমানের বাড়ি যেতেই সামনাসামনি হলো রাবেয়ার। ওসমান বাড়িতে আছে? আছে, ভিতরে যান। সেই দিন কিন্তু কেউ কারোর দিকে তাকালো না। 2-3 দিন পর অঙ্কিত সবে ওসমানের বাড়িতে এসেছে। ওসমান জড়িয়ে ধরে বলল, খুশির খবর আছে ভাইয়া, রাবেয়াকে পাত্রপক্ষ পছন্দ করেছে রে। এই খবর শুনে অঙ্কিতের কি জানি কেমন একটা করে চোখ থেকে জল বেরিয়ে গেল। সেই দিনই অঙ্কিত নিজের মনের কথাটা ইশারায় হলেও বোঝাবে বলে ভালোভাবে ভেবে চিনতে একদম রিহার্সাল করে এসেছিল। কিন্তু কথাটা শুনে সে যেন একটা কিরকম হয়ে গেল। দু চোখ যেন চোখের জলে ভেসে আসছে, যেন মনে হচ্ছে এই মুহূর্তে কেউ যদি তাকে একটু গায়ে আগুন ধরিয়ে দিত, হয়তো তার জ্বালাটা এর থেকেও বেশি কম মনে হতো। এমন সময় একটা কাগজের টুকরো অঙ্কিতের গায়ে লাগলো। অঙ্কিত সেটা তুলে গিয়ে দেখলো তাতে লেখা, একবার বাইরে বেড়ার ধারে আসবেন, কিছু কথা আছে। কে পাঠালো, কেন পাঠালো, এসব আর ভাবার তার দরকারই নেই। পাঠিয়েছে কেউ, দরকার আছে, বা সামনাসামনি বলতে পারছে না, এইসব আবার নাও ভেবে সে হঠাৎ করেই বেড়ার ধারে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ পর হঠাৎ দেখে রাবেয়া আসছে। অঙ্কিত বলল, তুমি? আপনাকে এটা দিতাম। কি এটা? জাফরান আর মিঠে আতর। আমি সব বুঝেছি। মানে তুমি? সেদিন আপনাকে আমি প্রথম দেখেছিলাম, সেই দিনই আপনার চোখে আমার জন্য একটা মুগ্ধতা দেখেছিলাম। তাও তো তুমি কিছু বলনি। আসলে উপায় ছিল না যে, যদি বলতাম কিছু তাহলে ভাইয়ার আর আপনার বন্ধুত্বটা নষ্ট হয়ে যেত। তা আমি চাই না, তাই আর। তোমার তো বিয়ে সামনে, ভালো থেকো নতুন সংসারে গিয়ে। আপনিও ভালো থাকবেন, আর আপনার নিকাহতে আমাকে ডাকবেন। আমি আপনার দুলহানকে মেহেন্দি পরাবো আর সুরমাও পরাবো। আমি কিন্তু মেহেন্দি পরাতে একদম ওস্তাদ আছি। আমাদের মির্জাপাড়ায় যেসব দুলহানের হাতে মেহেন্দি পরিয়েছি তাদের সংসার জীবন কিন্তু খুব ভালো হয়েছে। এসব শুনে অঙ্কিতের চোখে জল এলো। রাবেয়া যাওয়ার সময় হঠাৎই বলল, আচ্ছা শুনুন, ওই আতরটা আবার গায়ে মেখে নেবেন না, ওটা বিরিয়ানিতে দেওয়া। অঙ্কিত এ কথা শুনে হেসে ফেলল। রাবেয়া তখন বলল, আপনাকে হাসিতেই খুব মানায়, সবসময় হাসবেন, মুখ গোমরা করে চোখে জল এলে কষ্ট পাবেন না। জীবন আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, কত কিছু সম্মুখীন করবে তার কি ঠিক আছে? এসব বাদ দিন, ভালো থাকবেন। কিন্তু অঙ্কিত সেদিন হেসেও আজ
সেই মিঠা আতরটাকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বেঁচে চলেছে। অঙ্কিত আর রাবেয়ার আজ আর কোনো যোগাযোগ নেই। অঙ্কিত তার জীবনে এগিয়ে গেলেও মিঠা আতরটা বেশ সুন্দর কাঠের বাক্সে বন্দি করে রেখেছে। আর রাবেয়া, তার কোনো খোঁজ নেই। ওসমানও আজ বাড়ি ছেড়ে অন্য কোথাও গিয়ে উঠেছে, তাই রাবেয়ার খোঁজটা পায় না। আর অঙ্কিতও পড়াশোনা চাকরি বাকরি নিয়ে এখন হায়দ্রাবাদে থাকে, কলকাতায় প্রায় যাওয়াটাই ভুলে গেছে। সত্যি কিছু কিছু পরিস্থিতি, কিছু কিছু মানুষ এক পলকের জন্য অত্যন্ত কাছের হয়ে যায়, যাকে ভোলা প্রায় অসম্ভব হয়ে যায়, যাকে আমরা না পেলে যেন পাগলের মতো করে উঠি। কিন্তু দেখুন, সময় পরিস্থিতির কি লীলা খেলা, তারা হতে দেয় না আমাদের এক। তারা ঠিক আমাদের দূরে থেকে দূরে নিয়ে গিয়ে অন্য কোনো ভবিষ্যতের দিকে এগিয়ে বা ঠেলে পাঠিয়ে দেয়, সবকিছু ছাড়খাড়ও করে দেয়। সত্যি এই সময় ও পরিস্থিতি অত্যন্ত নিঠুর আমাদের মানব জাতির মনের জন্য।